হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে, যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো, আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখো, তোমাদের সিলেবাসের যে দুটো কবিতা আছে, দুটো কবিতার অন্যতম একটা কবিতা হচ্ছে কি সনেট নাম্বার 73। এই সনেট কথাটার অর্থ কি? সনেট কথাটার অর্থ হচ্ছে এ পোয়েম অফ 14 লাইনস। 14 লাইনের একটা কবিতাকে আমরা কি বলবো? সনেট। 14 লাইনের কবিতা হলেই যে সনেট হবে এর কোনো মানে নেই। কিছু তার প্যারামিটার রয়েছে, সেগুলো মেনটেন করতে হবে, তবেই আমরা তাকে সনেট বলতে পারবো। যাই হোক, সনেটকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করব। একটাকে বলবো আমরা কি, একটাকে বলবো পেট্রার্কান সনেট। পেট্রার্কান সনেট, অথবা এর আরেকটা নাম আগের দিন পড়েছিলাম, কি ছিল? ইটালিয়ান সনেট। আর একটা হচ্ছে শেক্সপিরিয়ান অথবা ইংলিশ সনেট। আমাদের যেটা পড়ার সেটা মূলত হচ্ছে এই শেক্সপিরিয়ান সনেট বা ইংলিশ সনেট। আচ্ছা, শেক্সপিয়ার তার জীবনে 154 খানা সনেট লিখেছেন। তার মধ্যে 1 থেকে নিয়ে 126 পর্যন্ত তিনি তার ইয়াং ফ্রেন্ড অর্থাৎ তরুণ এক বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছে। তাহলে আমাদের যে সনেট নাম্বার 73, এটা অবশ্যই করে তার বন্ধুকে উদ্দেশ্য করে লেখা। শেক্সপিরিয়ান সনেটের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, শেক্সপিরিয়ান সনেটের তিনটে কোয়াট্রেন থাকবে আর একটা কাপলেট থাকবে। 4টে করে লাইনের সমষ্টিকে আমরা বলবো কি? কোয়াট্রেন। 4টে করে লাইনের সমষ্টিকে আমরা বলবো কি? কোয়াট্রেন। আর এই রকম কোয়াট্রেন রয়েছে তাহলে কটা? টোটাল 3টে। শেষের দুটো লাইনের সমষ্টিকে আমরা কি বলবো? কাপলেট। এটাকে বলবো কি? কোয়াট্রেন। কোয়াট্রেন। আর এটাকে বলবো কি? কাপলেট। কাপলেট, কাপলেট না, কাপলেট। আচ্ছা, এই কবিতার রাইমিং স্কিম কি আমরা দেখেছি আগের দিন। আমরা দেখিয়েছিলাম কি ছিল? এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ আর জি জি। এই কবিতায় কোন মিটার ব্যবহার করা হয়েছে? এই কবিতায় ব্যবহার করা হয়েছে আয়াম্বিক। আয়াম্বিক পেন্টামিটার। কি আয়াম্বিক পেন্টামিটার সেটা বলেছিলাম, এখন না জানলে চলবে, জাস্ট এই ইনফরমেশনটুকু শুধু জানতে হবে। তাহলে কবিতাটা কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এবং এই কবিতার রাইমিং স্কিম কি? এ বি এ বি সি ডি সি ডি ই এফ ই এফ জি জি। ও এক কোণে বসে আছে, যেন ওর বউটাও মরে গেছে, যদিও এই কবিতায় সেই রকম একটা অ্যাগনি বা যন্ত্রণাদায়ক ব্যাপার রয়েছে। যাই হোক, তাহলে কি কি? এ বি সি ডি সি ডি ই এফ জি জি। এই কবিতায় যে মিটার ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে কি? আয়াম্বিক পেন্টামিটার। কি মিটার? আয়াম্বিক
পেন্টামিটার। এইবার শেক্সপিরিয়ান সনেটের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোয়াট্রেন গুলোতে তিনি মূলত প্রবলেমের কথা বলবেন, আর কাপলেটটাতে তিনি প্রবলেম সলভের কথা বলবেন। আমার যতদূর মনে পড়ছে আমি বোধহয় আগের দিনকে তোমাদের ফার্স্ট কোয়াট্রেনটা বলেছিলাম, তাই তো? যাই হোক, আরো একবার রিপিট করে দিচ্ছি। দেখো, আচ্ছা, সনেট নাম্বার 73 উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু জীবনে কখনো এই সনেটের নামকরণ করেনি, কিন্তু আমাদের যারা সিলেবাস ঠিক করেছেন তারা এর একটা নামকরণ করেছে কবিতার প্রথম লাইনটা দিয়ে, এই সনেট 73, অথবা তারা বলেন কি দ্যাট টাইম অফ ইয়ার। এইটুকু পুরনো সিলেবাসে কি ছিল? সনেট নাম্বার 18। কি সুন্দর ছিল, তোমাদের বয়সের সঙ্গে মিল ছিল। এখন কত? 73। 73-এ বাঁচবো কিনা ঠিক নেই, বেকার ভাতা তবে নিশ্চিত পাবো 73-এ গেলে। যাই হোক, দ্যাট টাইম অফ ইয়ার। চলো দেখা যাক কি আছে, কি লিখেছে সনেট। বলছে দ্যাট টাইম অফ ইয়ার। দ্যাট টাইম, দ্যাট মানে কি? দ্যাট মানে ওই, আর দিস মানে এই। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার, বছরের ওই সময়ে দাও। দাও, দাও মানে দাও না, দাও মানে তুমি। নতুন স্টাইলে প্রপোজ করবো কি আই লাভ দাও, সে ভাববে হয়তো ভালোবাসা চেয়ে নেবে। যাই হোক, তাহলে কি এই যে দাও, দাও মানে কি? ইউ, ইউ মানে কি? তুমি। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার, বছরের ওই সময়ে দাও তুমি, মেস্ট ইনমি বিহোল্ড। মেস্ট এটা হচ্ছে একটা পুরনো ল্যাটিন আর্কিক শব্দ। মেস্ট, MAYS, অ্যাপোস্ট্রফি টি আছে না? শুধু টি আছে? আচ্ছা, মেস্ট এটাকে আমরা বলবো মে। মে মানে হচ্ছে হতে পারে। তারপরে রয়েছে কি? বিহোল্ড। বিহোল্ড মানে দেখা। তাহলে এই দুটো মিলিয়ে বলতে হবে দেখতে পারো। তাহলে প্রথম লাইনটার মানে কি দাঁড়ালো? দ্যাট টাইম অফ ইয়ার, বছরের ওই সময়টা, দাও মেস্ট ইনমি বিহোল্ড, আমাকে দেখতে পারো। তাহলে বছরের ওই সময়টাতে আমাকে দেখতে পারো। কোন সময়টা? হোয়েন ইয়েলো লিভস। হোয়েন মানে যখন, ইয়েলো মানে কি? হলুদ, আর লিভস দেখো LEAF, লিভ, এর প্লুরাল ফর্ম হচ্ছে LEAVES, তার মানে কি? পাতাগুলি। এগুলো হচ্ছে সিঙ্গুলার প্লুরাল যখন শেখানো হয় তখন এগুলো বলা হয় LEAF, লিফ। যার শেষে এফ অথবা এফই থাকে সেগুলো এফ বা এফই তুলে দিয়ে VES যোগ করে প্লুরাল করা হয়। যেমন ওয়াইফ, নাইফ, লাইফ। কি বললাম? ওয়াইফ, নাইফ, আর কি? লাইফ। সবার শেষে কি রয়েছে? এফ ই আছে, তাহলে এটা কি হবে? WIVES, KNIVES, LIAVES। বাচ্চাদের কাজে লাগবে কিন্তু এগুলো, ঠিক আছে? ওই জন্য করে মজা করে বলা হয়, দেখো ওয়াইফ আর নাইফ থেকে দূরে থাকতে হবে, তবে লাইফটা বেঁচে যাবে। তিনটে সবই ভয়ঙ্কর জিনিস, ওয়াইফ, নাইফ আর লাইফ, ঠিক আছে? যাই হোক, যতই বলি না কেন দূরে থাকা যাবে না। তাহলে হোয়েন ইয়েলো লিভস, যখন হলুদ পাতাগুলো, অর নান, এনো এনি কি? নান। তোমরা যেন আবার ঘরে গিয়ে বলো না ননি, তখন আবার ছি ছি ছিঁড়ে ননি হয়ে যাবে। নান মানে কিছুই না, নান মানে কিছুই না, শুদ্ধ উচ্চারণ করে। সে একবার দেখছিলাম ফেসবুকে, CAT, চ্যাট, চ্যাট মানে বিড়াল, হ্যাঁ, চমেন্ট, CIMENT, চমেন্ট। চমেন্ট মানে মন্তব্য, এরকম হতে পারে এনো এনি, ননি। যাই হোক, তখন ননি উপর থেকে বলে ছি 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 রে ননি ছি। তাহলে কি? ইয়েলো লিভস, হলুদ পাতাগুলো, অর নান অথবা কিছুই না, অর ফিউ অথবা অল্প কয়েকটা, ডু হ্যাং, ডু হ্যাং, 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 হ্যাং মানে কি? ঝোলা।
ঝোলা। আচ্ছা, ঝোলা ঝোলা ঝোলা, ওকে, ঝোলা। তাহলে যখন হলুদ পাতাগুলো অথবা কিছুই না অথবা অল্প কয়েকটা পাতা ঝোলে, আপন দোজ বাউজ, ওই ডালগুলোতে, বাউজ মানে কি, বাউজ মানে কি, বউগুলো দেব না জানো, বাউজ মানে হচ্ছে কি ডালপালা, আপন দা বাউজ ডালপালা গুলোতে, হুইচ শেক, হুইচ শেক, শেক মানে কি নড়ে, হুইচ শেক যেটা নড়ে, এগেনস্ট দা কোল্ড ঠান্ডায়। তাহলে 3 নাম্বার লাইনের মানে হচ্ছে আপন বাউজ হুইচ শেক এগেনস্ট কোল্ড, মানে ওই হলুদ পাতা অথবা কোনো পাতা নেই অথবা অল্প কয়েকটা পাতা, তারা ডালগুলোতে কাঁপে কিসে, ঠান্ডায়। আরে গাছের আবার ঠান্ডা লাগে নাকি? এটা দেখো মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে, আমি পরে এর ডিপ বিশ্লেষণ করে দিচ্ছি। বেয়ার রুইন্ড, বেয়ার 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 বেয়ার, কি বললাম, বেয়ার, বেয়ার মানে উন্মুক্ত, উন্মুক্ত, ও বাবা উন্মুক্তর আবার মানে কি, উন্মুক্ত মানে নগ্ন, ন্যাংটা, উলঙ্গ, বোঝা গেল গোদা বাংলায় উন্মুক্ত। রুইন্ড, RUINED আছে কি দেখো তো, আর রুইন্ড, ও সরি RUINED, তাই তো। রুইন্ড মানে ক্ষয়প্রাপ্ত বা নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংস। তাহলে বেয়ার উন্মুক্ত, ক্ষয়প্রাপ্ত, চয়ার্স, চয়ার্স মানে কি বলেছিলাম, CHOIRS, চয়ার্স মানে মণ্ডপ, মণ্ডপ। তাহলে উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত মণ্ডপ, হয়ার যেথায়, লেট, লেট লেট এলএটি, লেট মানে দেরি জানি, কিন্তু এখানে হবে সাম্প্রতিক কালে, সাম্প্রতিক কালে মানে কি গো, এই তো কয়েকদিন আগে, এই রকম, এই তো কয়েকদিন আগে, সাম্প্রতিক কালে, সুইট বার্ডস, মিষ্টি পাখি, স্যাং, সিং এর সেকেন্ড ফর্ম, সিং স্যাং সাং, তোমরা ভেবো না যেন চাইনিজ বলছি, সিং স্যাং সাং, সিং স্যাং সাং, তাহলে স্যাংটা মানে হচ্ছে স্যাং এর সেকেন্ড ফর্ম, যেখানে এই তো কয়েকদিন আগে মিষ্টি পাখিরা গান গাইতো। তাহলে পুরো লাইনগুলো একবার বলে নেওয়ার চেষ্টা করি। দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold, বছরের ওই সময়টাতে তুমি আমাকে দেখতে পারো, when yellow leaves, যখন হলুদ পাতাগুলো, or none অথবা কোনো কিছুই না, or few অথবা অল্প কয়েকটি, do hang ঝোলে, আপন দা বাউজ ডালগুলোতে, which shake যেগুলো কেঁপে যায়, against the cold ঠান্ডায়, against the cold ঠান্ডায়। বেয়ার রুইন্ড চয়ার্স, উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত মণ্ডপগুলি, হয়ার লেট অটাম, সরি হয়ার লেট দ্য সুইট বার্ডস স্যাং, যেখানে সাম্প্রতিক কালে মিষ্টি পাখিরা গান গাইত। দেখো এখানে বছরের যে ঋতুটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে অটাম বা শরৎ ঋতুর কথা বলা হচ্ছে। শরৎকালে আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পড়েছিলাম না, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, তারপরে ছিল কি, আমলকি বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। তার মানে শরৎকাল আসলে কি হবে, পাতা খসে যাবে, পাতা খসার আগে দেখবে গাছের ডাল পাতাগুলো হলুদ হয়ে যায়, কিছু পাতা পড়ে যায়, আবার গাছ কিছু কিছু নাড়া থাকে, আবার যদি বা থাকে অল্প কয়েকটা, হ্যাঁ, যেগুলোকে আমরা কি বলি পর্ণমোচী, পর্ণমোচী। তাহলে এই রকম ঋতুর কথা বলা হচ্ছে। তাহলে এখানে অটাম ঋতুর কথা বলা হচ্ছে। অটাম ঋতুর দ্বারা অ্যাকচুয়ালি জীবনের শেষ কয়েকটি
মুহূর্ত বা জীবনের আর কয়েকটা দিন বাকি আছে, এই রকম সময়কে কবি কিন্তু ইন্ডিকেট করার চেষ্টা করছে। তাহলে জীবনের কি বলবো, একদম জীবনের একেবারে এন্ড স্টেজকে ডিনোট করছে এই লাইনটার মধ্যে দিয়ে। যেমন করে লোক যখন বয়স হয়ে যায় তারা কিন্তু মৃত্যু ভয়ে সর্বদা কম্পমান থাকে। তোমরা দেখবে জলসা বা হরিনামে তোমাদের মতো বয়সী ছেলে মেয়েরা কম থাকে। কবরে বা শ্মশানে পা ঢুকে গেছে, বসে আছে, হরি বল অথবা সুবহান আল্লাহ বলে যাচ্ছে। এমনিতে দেখবে এই ছেলে মেয়েরা কিন্তু জলসায় গেলেও, মজলিসে অথবা হরিনামে গেলে ওই সামনে এদের দেখা যায় না। কারণ এক্ষুনি মরবো নাকি, বাকি আস, তাই না? তাহলে যখন বয়স হচ্ছে তখন কিন্তু মৃত্যু ভয়ে কি হয়, সর্বদা কম্পমান থাকে। ওখানে ওই রকম ওই ডালপালাগুলোতে আর পাতা নেই, মানে আয়ু আর নেই, তাই তারা কি হচ্ছে, কাঁপছে। যেমন করে যখন গাছে ডালপালা ছিল, ফুল ছিল, পাখিরা এসে গান গাইতো, কত উল্লাস ছিল, তেমন করে জোয়ানি বয়সে যৌবনে মনে অনেক প্রেম ছিল, ভালোবাসা ছিল, উন্মাদনা ছিল, উল্লাস ছিল। এখন সেগুলো উন্মুক্ত, সেগুলো ক্ষয়প্রাপ্ত, সেগুলো বিরান, শুধু খালি মন পড়ে আছে, মৃত্যুর প্রহর গুনছে। তাহলে প্রথম স্ট্যাঞ্জাতে কবি যেটা বোঝাতে চাইছেন, তার হাতে কিন্তু আর বেশি সময় নেই। বোঝা গেল সমস্যাটা কি বাবা, আমার হাতে সময় নেই। দ্বিতীয় স্ট্যাঞ্জা কি বলে দেখি। দ্বিতীয় স্ট্যাঞ্জাতে বলছে, ইন মি দাও সিস্ট, আমার মধ্যে তুমি দেখতে পারো দ্য টুইলাইট অফ সাচ ডে, দিনের ওই গোধূলির সময়টা। গোধূলি মানে সূর্য নিভে নিব, সূর্য ডুবে যাবে সেই সময়টা, ঠিক আছে? অ্যাজ আফটার সানসেট ফ্যাডেথ ইন দ্য ওয়েস্ট, যখন সূর্য অস্ত যায়, ফ্যাডেথ তখন আবছা হয়ে যায়, ইন দ্য ওয়েস্ট পশ্চিম আকাশটা। তাহলে আমার মধ্যে গোধূলির ওই সময়টা দেখতে পারো। আচ্ছা এটা মুছে দিই, দ্বিতীয় স্ট্যাঞ্জাতে লিখতে হবে তো নাকি? ফার্স্ট স্ট্যাঞ্জা পড়িয়ে ভাবছি হয়ে গেল, দাঁড়াও। তাহলে দাও মানে লেখার প্রয়োজন আছে কি? দাও মানে কি? দাও মানে তুমি, সিস্ট, এস ডাবল ই, এই একটু তোমাদের এর থেকে বলো তো, এস ডাবল ই এস টি মানে কি? দেখা। তারপরে কি? টুই, এল আই জিএসটি, টিউবলাইট না, টুইলাইট। সালমান খানের একটা সিনেমা আছে টিউবলাইট, কি জানি এখানে টুইলাইট। টুইলাইট মানে কি? গো ধুলি। ওকে, নেক্সট ওয়ান কি আছে? সানসেট। সানসেট মানে কি গো? সানসেট মানে সূর্যাস্ত। তারপরে কি আছে? ফ্যাডেথ, এফ এ ডিই টিএইচ। ফ্যাডেথ মানে হচ্ছে ফ্যাকাশে হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, হয়ে যাওয়া বা আবছা হয়ে যাওয়া, আবছা হয়ে যাওয়া ফ্যাডেথ। আচ্ছা তারপরে কি বলছে? ব্ল্যাক নাইট মানে তো জানো, ডথ। ডথ, ডথ অ্যাকচুয়ালি এর মানে হচ্ছে ডাজ। ডাজ মানে কি? করা। টেক অ্যাওয়ে ছিল, তাই তো? টেক অ্যাওয়ে, টেক অ্যাওয়ে মানে নিয়ে চলে যায়, নিয়ে চলে যায়, নিয়ে চলে যায়। তারপরে কি বলেছে? ডেথ সেকেন্ড সেলফ, ডেথ, ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর চাস্তো ভাই না, মৃত্যুর দ্বিতীয় সত্তা, হ্যাঁ তা বলতে পারো। আচ্ছা তারপরে হচ্ছে কি?
আচ্ছা, বানানটা ভুল লিখলাম। ওকে, সিলস আপ। সিল করে দেব, সিলস আপ বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। ওকে, অল ইন রেস্ট, সকলকে বিশ্রামে। চলো মানেটা পড়ার চেষ্টা করি। বলছে ইমনি, আমার মধ্যে, দাউ সিস্ট, তুমি দেখতে পারো, দ্য টুইলাইট অফ সাচ ডে, দিনের ওই গধূলির সময়টা, অ্যাজ যেমন করে, আফটার সানসেট সূর্যের পরে, ফ্যাডেথ ইন সূর্যাস্তের পরে, ফ্যাডেথ ইন দা ওয়েস্ট পশ্চিম দিকে ফ্যাকাশে হয়ে যায়। আচ্ছা, which by and by black night doth take away, which যেটা, by and by মানে ধীরে ধীরে, by and by মানে ধীরে ধীরে, ব্ল্যাক নাইট কালো রাত, ডথ করে নেয়, টেক অ্যাওয়ে নিয়ে চলে যায়। তার মানে যেটা ধীরে ধীরে কালো রাত নিয়ে চলে যায়। কোনটাকে কালো রাত নিয়ে চলে যায়? ওই যে গধূলির সময় হালকা অন্ধকার হয়েছিল, ওকে কালো রাত টেনে নিয়ে গিয়ে আরো গভীর অন্ধকার করেছে। ডেথ সেকেন্ড সেলফ, মৃত্যুর দ্বিতীয় সত্তা, দ্যাট সিলস আপ, যেটা বন্ধ করে দেয়, অল সকলকে, ইন রেস্ট বিশ্রামে। তাহলে এইটা তো লাইনের মানে হলো, একটু আমরা গভীরে প্রবেশ করার চেষ্টা করি। ঠিক আছে, গভীরে কি বলছে দেখো, বলছে টুইলাইট অফ সাচ ডে। তাহলে এখানে লেখক তার জীবনের স্টেজকে গধূলির সঙ্গে তুলনা করলো। দেখবে আমাদের যখন কারোর সফলতা একেবারে চরম পর্যায়ে থাকে, বলে সে তার এখন সফলতার সূর্য মধ্য গগনে, মানে সূর্য যখন মাঝ আকাশে রয়েছে সব পুড়িয়ে ছারখার করে দেবে। সূর্য যখন সবে উঠছে ওর তেজ অত নয়, আবার ডুবে যাচ্ছে যখন ওর তেজ অত নয়। যখন উঠছে তার মানে এখন এর এতটা পদ যাওয়া বাকি, যখন মাঝখানে আছে সে একেবারে তার জীবনের চরম সীমায় আছে, আর ডুবে যাবে মানে কি, শেষ হয়ে যাবে। তো লেখক তার জীবনের পর্যায়কে কিসের সঙ্গে তুলনা করেছেন? ওই সূর্যাস্তের সময়কে, যে সূর্য যেমন এখন যেমন ডুবে যাবে, আর এর পরে কালো রাত তাকে কি করবে, নিয়ে চলে যাবে। তেমন করে এই লাইফটা আস্তে আস্তে করে, যাই হোক, কালো রাত তাহলে এই গধূলিটাকে টেনে নিয়ে চলে যাবে, এবং যেমন করে মৃত্যুর দ্বিতীয় সত্তা সকলকে বিশ্রামে পাঠিয়ে দেয়, তেমন করে আমার অন্তিম স্টেজে আমিও মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাহলে এখানেও কিন্তু যে প্রবলেমের কথা তিনি বললেন সেটাও একই, আমার হাতে সময় বেশি নেই। শুধুমাত্র আগের কম্প্যারিজনটা করেছিলেন তিনি একটা গাছের ঝরা পাতার সঙ্গে, আর এখন তিনি করলেন সূর্যাস্তের সঙ্গে। ক্লিয়ার বিষয়টা? চলো 3 নাম্বার স্ট্যাঞ্জা। গ্লোয়িং, GLOWING, গ্লোয়িং মানে জ্বলন্ত আভা। গ্লোয়িং মানে কি, জ্বলন্ত আভা। অ্যাশেস, অ্যাশেস মানে কি, ছাই। ডেথ বেড, ডেথ বেড মৃত্যু শয্যা, মৃত্যু শয্যা। তারপরে কি বলে, এক্সপায়ার। এক্সপায়ার কথাটা তোমরা শুনেছো, ডেড এক্সপায়ার হয়ে যায়। এক্সপায়ার মানে কি, শেষ হয়ে যায় বা মৃত্যুবরণ।
শেষ হয়ে যাওয়া। স্টক অফ ওয়ার্ড আমাদের এইভাবে আস্তে আস্তে বাড়াতে হবে। তারপরে বলছে কনজিউম, CONSUMED আছে, কনজিউমড। দেখি কনজিউম, কনজিউম মানে হচ্ছে তোমার ভস্মীভূত, ভস্মীভূত, ভস্মীভূত। তারপরে কে বলছে নারিশড, RISHED, নারিশড মানে কি বললাম, পরিপুষ্ট। ওকে, চলো বোঝার চেষ্টা করি। ইমনি আমার মধ্যে দাউ সিস্ট, তুমি দেখতে পারো, গ্লোয়িং অফ সাচ ফায়ার, আগুনের ওই রকম জ্বলন্ত আভা, দ্যাট অন দ্য অ্যাশেস অফ ইউথ ডথ লাই, যেটি শুয়ে আছে তার যৌবনের ছায়ের উপরে। যৌবনের ছাই আবার কি? যৌবনে তো দেখতে ভালো লাগে, আবার ছাই এলো কোত্থেকে? পরে আমরা গভীরে প্রবেশ করছি। অ্যাজ, যেমন করে, দ্য ডেথ বেড হোয়ার ইট মাস্ট এক্সপায়ার, মৃত্যু শয্যায় শায়িত থাকে এবং যেখানে নিশ্চিত শেষ হয়ে যাবে। কনজিউমড উইথ দ্যাট হুইচ ইট ওয়াজ নারিশড বাই, ভস্মীভূত করে দেবে যে তাকে পরিপুষ্ট করেছিল। ও স্যার কি পড়লাম, সব তো মাথার উপর থেকে গেল। কবিতা, ক্যাপসুল, ভেতরে গেলে মালটা কাজ করে, বাইরে নয়। আর ট্যাবলেট যাওয়ার সময় তিতো না মিষ্টি একদম, এখান থেকে যাওয়ার সময় বলে যাবে এই দেখ যাচ্ছি রে, তবে এই পর্যন্ত আছি, এখান থেকে ও তুলে দেয়, তাই না? দেখো এবার কি বলছে। বলছে তাহলে তুমি আমার মধ্যে আগুনের ওই জ্বলন্ত আভাটা দেখতে পারো যেটা তার যৌবনের ছায়ে শায়িত। তোমরা উনুন বা চুলোতে রান্না দেখেছো? প্রথমে উনুন ধরাচ্ছি, চোখ ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, পানি পানি বেরিয়ে একেবারে একাকার। এখন যদিও আবার মেয়েরা প্রথমবারেই দেখাশোনার সময় গ্যাসে রান্না না চুলোয় রান্না, চুলোয়, ও বাড়ি মেয়ে বেয়া দেওয়া যাবে না, হয়ে গেল। যাই হোক, তাহলে চুলোতে রান্না করার সময় দেখবে প্রথমে কি করা হয়, আগুনটা প্রস্তুত করা হয়। আগুনটা ধরে গেল, হাঁড়িটা ধরে বসিয়ে দিলাম, নে এবার যা দিবি হয়ে যাবে। আস্তে 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 করে রান্না হয়ে গেল, আগুনটা নিবি, আগুনটা আর জ্বলে না, আগুনের ফুলকি থাকে না, ছাই থাকে, কিন্তু ওর ভিতরে হাত ঢুকিয়ে দিলে ওরে বাবা হাত পুড়ে যাবে তো। কিন্তু ওই আগুনটা নিভে গেল আর ছাই হয়ে গেল, ছায়ের ভিতরে আগুনটা, তার মানে ওর আর আয়ু বেশি নেই, ও ধীরে ধীরে আস্তে আস্তে কি হবে, নিভে যাবে। তাহলে আমার মধ্যে তুমি আগুনের ওই জ্বলন্ত আভাটা দেখতে পাবে যেটা ছাইয়ের ভেতরে লুকিয়ে আছে, অর্থাৎ যার তেজ নেই আর যার আয়ুও বেশি নেই। As the deathbed where it must expire, যেমন করে কোনো কেউ তার মৃত্যু শয্যায় শায়িত থাকে আর সেখান থেকে সে নিশ্চিত মৃত্যুবরণ করে। দেখবে কোনো লোকের শুধু স্রেফ দমটা আসছে আর যাচ্ছে, ডাক্তার বলে দিয়েছে আর কিচ্ছু করার নেই। এই রকম পরিস্থিতিতে খুব কম লোক কিন্তু ফিরে এসেছে, 98% লোক কিন্তু মারা গেছে। তো বলছে আমার মধ্যে আগুনের ওই স্টেজটা তুমি দেখতে পাবে, যেমন করে মৃত্যু শয্যায় কেউ থাকলে সে অবশ্যই কি হয়, এক্সপায়ার করে যায়, আমি সেই রকম জায়গাতে আছি। কনজিউমড, দ্যাট, যেটা ভস্মীভূত হয়ে যাবে, হুইচ ইট ওয়াজ নারিশড বাই, যে তাকে পরিপুষ্ট করেছিল। এর মানে কি, যে আগুনটা এর ভেতরে এখন কোনোভাবেই লুকিয়ে আছে, সেই আগুনটা কিন্তু একটা সময় ছাইকে তৈরি হতে সাহায্য করেছিল। ছাই কিন্তু আপনা আপনি আসেনি, ওই দাউ দাউ করে জ্বলেছিল বলেই ছাইটা এসেছে। আর এখন আগুনের তেজ কমে গেছে, তাই সে ছাইয়ের ভেতরে লুকিয়ে গেছে। আর এই ছাই তাকে কি করবে,
ভস্মীভূত করে দিয়ে শেষ করে দেবে। তাই বলছে কনজিউমড, যেটা ভস্মীভূত হয়ে যাবে, দ্যাট হুইচ, যেটাতে ইট ওয়াজ নারিশড বাই, এটা পরিপুষ্ট হয়েছিল। তাহলে যে আগুন ছাইকে পরিপুষ্ট করেছিল, সেই আগুন এখন ছাইয়ের কাছে হার মেনে নেবে। অর্থাৎ এখানেও কিন্তু কবি সেই বারবার করে একই মেসেজ তিনি কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছেন যে আই হ্যাভ নট মাচ টাইম ইন মাই হ্যান্ড, আমার হাতে বেশি সময় কিন্তু নেই। তাহলে এই তিনটে স্ট্যান্জাতে আমরা, তিনটে কোয়াট্রেনে কিন্তু আমরা বলেছি কি থাকবে, সমস্যার কথা থাকবে, আর কাপলেটে কি থাকবে, সমাধান। তাহলে আমরা সমস্যা পড়লাম তিনটেতে। ফার্স্ট তিনি সমস্যার কথা বললেন, সময় নেই, তিনি সময় না থাকাকে তুলনা করলেন ওই ঝরে পড়া গাছের পাতার সঙ্গে, হলুদ পাতার সঙ্গে, কেঁপে যাওয়া ডালের সঙ্গে। আবার তিনি তুলনা করলেন ওই উন্মুক্ত ধ্বংসপ্রাপ্ত মণ্ডপের সঙ্গে। দ্বিতীয় স্ট্যান্জাতে তিনি তুলনা করলেন কিসের সঙ্গে, সূর্যাস্তের ওই সময়ের সঙ্গে, যে সময়টা ধীরে ধীরে অন্ধকার গ্রাস করে নেবে এবং এই অন্ধকারে একটা সময় সবাই মৃত্যুর দ্বিতীয় সত্তার কলে ঢেলে পড়বে। মৃত্যুর দ্বিতীয় সত্তা মানে কি, ঘুম। ঘুম হচ্ছে মৃত্যুর চাস্তো ভাই। মৃত্যু আর ঘুমের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শুধু তফাৎ তুমি উঠে দাঁত মাজতে পারো, ওখানে আর দাঁত নয়, তোমার একদম ব্রেকফাস্ট হবে মাটির তলায় বা চিতাতে। কি ভয়ঙ্কর দিন। অবশ্যই সবাইকে আসতে হবে। পৃথিবীতে যদি চরম সত্য কিছু থাকে সেটা হচ্ছে কি, ডেথ। আর সব থেকে অনিশ্চিত যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে দ্য টাইম অফ ডেথ। দ্য ভেরি সার্টেন থিং অফ দ্য ওয়ার্ল্ড ইজ ডেথ, and the very uncertain thing of the world is the time of the death. মৃত্যু হবে সবাই জানি, যে যত বড় চৌধুরী হই আর যাই হই, কিন্তু সবাই ভাবি আমার বাকি আস, দাদু এখন বাকি, কি অজুহাত, আমি এখন বিয়ে করিনি, আমি মরে যাবো, বলে না অনেকে। আরে বিয়ে করার সাথে মরণের কি সম্পর্ক, হোয়াট এভার ইট ইজ। তৃতীয়তে আমরা কি দেখলাম, তৃতীয়তে তিনি তুলনা করলেন ওই ছায়ের মধ্যে লুকিয়ে থাকা আগুনের ফুলকির সঙ্গে, যে ছাইটা আগুনকে খুবই তাড়াতাড়ি ভস্মীভূত করে দিয়ে শেষ করে দেবে। চলো আমাদের সমাধান কবি কি বলছে, বলছে দিস দাও পারসি, আচ্ছা দাঁড়াও, ওয়ার্ড নোট লিখতে হবে তো, দেখো তো বানানটা, PRCEI T, ওকে, আচ্ছা, পারসিভড। আচ্ছা, পারসিভড কথার অর্থ হচ্ছে তোমার উপলব্ধি করা, উপলব্ধি করা। তারপরে কি যেন পড়েছিলাম, ওকে, এখানে আর তেমন কঠিন কিছু আছে, দাই আছে, দাই, দাই মানে ইয়োর, ইয়োর মানে তোমার। তারপরে কি ছিল, ইরি ছিল না, ইরি মানে আগে, আর একটা লিভস আছে না, LEAVES, ছেড়ে যাওয়া। ব্যাস, কি বলছে এখানে, বলছে দিস, এই দাও পারসিভড, তোমাকে উপলব্ধি করাবে। তাহলে এইগুলো তোমাকে উপলব্ধি করাবে, which makes thy love more strong, যেগুলো তোমার ভালোবাসাকে বানাবে আরো শক্তিশালী, to love that well, আরো ভালোভাবে ভালোবাসতে, which thou must live,
ইরিলং, যেটা ছেড়ে চলে যাওয়ার আগে। তাহলে লেখক এখানে যেন বলতে চাইছেন যে পীড়িত করে নে সজনী, সময় চলে গেলে আর পাবিনি। গান শুনেছো? পীড়িত করে লে সজলি, চলে গেলে, সময় চলে গেলে আর পাবিনি। তার মানে কি বলছে? আমি জীবনের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি, আর আমার এই পরিস্থিতিটা তোমার ভালোবাসাকে আরো শক্তিশালী করবে। আর তুমি আমার চলে যাওয়ার আগে যত ভালোবাসার বেশে নাও, কারণ চলে গেলে আর ভালোবাসতে পারবে না। কিন্তু আমাদের দেশে কি হয়? লোকে মরা লোকের কদর বেশি হয়। ইস, ভালো ছিল, মরে গেলে তারপরে আমরা তার কদর দিতে জানি, বেঁচে থাকার আগে গাল মন্দ সবই করছি। এখানে লেখক তাই বলছে যে এই পর্যায়ে আছি, সময় বেশি নেই, আর এইগুলি তুমি যত উপলব্ধি করবে তোমার ভালোবাসা তত মজবুত হবে, আর তুমি চলে যাওয়ার আগে আমাকে আরো আরো ভালোবেসে নাও। সেম ইমোশনাল গেম আমরা কিন্তু এখন খেলি। ঝগড়া হলো আমার প্রেমিকার সঙ্গে, স্ট্যাটাস লাগালাম, ছাদ দিয়ে ঝাম মারছে, স্ট্যাটাস লাগালাম, ট্রেন আসছে, করছে না, স্ট্যাটাস লাগিয়ে দিয়েছে। কেউ হয়তো সে একমাত্র 5 বেড করে রেখেছে যে একজন সিন করতে পারবে, বাকি কেউ দেখবে না। যেই সিন করেছে, বাহ, ওর মন সন্তুষ্ট, ঠিক জায়গায় গিয়েছে, কোনো ব্যাপার না। ব্যাস, ওপার থেকে ফোন আসলো, কি করছো তুমি? না, আর বেশি সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তার মানে না, আমি টিকিট কেটে নিয়েছি, আর ফেরার কোনো জায়গা নেই, আমি এবারে। তখন অপর প্রান্ত থেকে মায়া ভরা সেই কান্না চলে আসবে। তুমি শুধু তোমার এই কান্নার কারণে আমি কিন্তু ফিরে আসছি, তুমি দ্বিতীয়বার যদি এরকম করে আর কিন্তু পাবে না। তাহলে কেন সে ফিরলো? কারণ সে তাকে ইমোশনাল করে দিয়েছে যে আর হাতে সময় নেই, নে কাছে টেনে নে, চলে গেলে আর পাবি না। এখানে কিন্তু লেখক সেই একই মাইন্ড গেম খেলার চেষ্টা করেছে তার বন্ধুর সঙ্গে। এখানে তার প্রেমিকা নয় কিন্তু, কারণ কত নাম্বার? 73 নাম্বার, মানে তোমাদের বেকার ভাতা পাওয়ার সময় এইরকম সময়। তাহলে এই দেখো আমাদের কত মিল, দেখো 73-এ আমরা মরে যাচ্ছি, বেকার ভাতা পাচ্ছি, আর 73-এ গিয়েও তিনি জীবনের এই শেষ প্রান্তের কথা উপলব্ধি করাচ্ছেন। এই হলো আমাদের কবিতা। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।